গেছিলি? আচ্ছা, মনে হয় কাজ করেছে, যাই হোক। আচ্ছা, আহ, যেহেতু হচ্ছে মেইন টপিক সিএসসি 141 বা 142, মানে সি ল্যাঙ্গুয়েজ, আমি হচ্ছে এইটা এক্সপেক্ট করবো যে তোরা যখন, আমি এখানে করছি, তোরা নিজেদের পিসিতে হোক বা ফোনে হোক কোড করা ট্রাই করবি। কারণ মানে আমি জাস্ট দেখাবো, তোরা দেখবি, এটা আসলে ইফেক্টিভ কিছু না। কোড না করলে কখনো প্রোগ্রামিং শেখা যায় না। আর আমি এখানে প্রশ্ন মূলত নিব হচ্ছে আমাদের ক্লাস শুরুর আগে আমি একটা পিডিএফ দিয়েছিলাম, কোশ্চেন ব্যাংক দিয়েছিলাম একটা। এটা 2-4 ফোল্ডারে নাই, 2-3 অ্যান্ড ওল্ডার ফোল্ডারটা আছে। তো তোরা চাইলে ওইখান থেকে আহ, এটা বের করে নিতে পারিস, মানে তোদের এন্ডে যদি রাখলে সুবিধা হয়। আমি এখানে নিজে দেখাচ্ছি, এটা হচ্ছে 2311 এর মধ্যে সিএসসি 141। পিটি টু তে হচ্ছে ফর লুপ পর্যন্ত ছিল, মানে আগের লেকচার প্ল্যান অনুযায়ী। তো আমরা হচ্ছে ওইটার জন্য সে সময় আহ একটা কোয়েশ্চেন ব্যাংক রেডি করে রেখেছিলাম, যে এটা। এখানে হচ্ছে আমাদের প্রায় 40-33টা প্রবলেম আছে, পুরোটা সবগুলি হচ্ছে ফর লুপের জন্য। এছাড়া ইফ স্টেটমেন্টের কিছু প্রবলেম হচ্ছে সিটি ওয়ান এর কোশ্চেন ব্যাংকের মধ্যে ছিল, চাইলে ওইটাও দেখতে পারিস। আহ, তো আমি ধরে নিচ্ছি সবার ইফ স্টেটমেন্ট, ফর লুপ, মানে ইফ এল স্টেটমেন্ট সবই আর কি ইনক্লুডেড। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এইগুলোর বেসিক সিনট্যাক্সটা অন্তত সবাই পারিস, বা বেসিক আইডিয়া আছে। তো আমি ওইটার উপরে কোনো ওভারভিউ দিব না, আমি হচ্ছে জাস্ট কিছু প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আর কাইন্ড অফ একটা জেনারেল ওভারভিউ, এটা দিব। আর কিছু প্রবলেম দিব, এগুলো সলভ করবি, মানে আমি সব সলভ করে দিব তা না, তোরা সলভ করবি সেটা। আর অ্যানালাইজ করবো যে সলিউশনটা কিরকম ইফেক্টিভ হলো, ওইটাই। কারণ এটা তো ফিজিক্স ম্যাথ না যে আমি করে দিলে হয়ে যাবে, এটা তোদের প্রত্যেককে প্রয়োগ করতে হবে এই ক্যাপাবিলিটিটা। যাই হোক, প্রথমত হচ্ছে আর হ্যাঁ, লাস্টে অ্যারে বা পয়েন্টার নিয়ে কিছু বলতে পারি, সেটা পরে দেখা যাবে। আহ তোরা এই কয়েকদিন কি কোনো প্রবলেম সলভ করেছিস, মানে এমন কোন স্পেসিফিক প্রবলেম কি আছে যেটা আমি আমার দেখানো উচিত? মানে কেউ যদি করে থাকিস, কোনোটা আটকে গিয়ে থাকিস যেটা আমার এখন দেখানো উচিত, সেটা আমাকে একটু জানা, আমি ওইটা হচ্ছে দেখাবো। আর যদি এরকম না থাকে তাহলে আমি জাস্ট আমার সিলেক্টেড কিছু, মানে আমার যেগুলো মনে হয় যে দরকার হবে সেগুলো দেখাবো। পেজ 15, 15 নাম্বার। পেজ 15।
প্রথমটা হাই নাম্বার। এটা পারিস না মানে তুই এটা করলি? আচ্ছা, এইটা হচ্ছে ফর করছি লুপের ঠিক প্যাটার্ন আছে, প্রিন্টিং তো। এটা মানে এফিশিয়েন্টলি কিভাবে করে? আচ্ছা, হ্যাঁ, এটা করা যাবে, এটা ফর লুপের তো আমি এটা একটু পরে আসি, এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে যত প্রবলেম আছে মূলত হচ্ছে দুই টাইপের, দুইটা মানে দুই টাইপ না আর কি, মানে মূলত দুইটা কনসেপ্ট বেশি ইউজ হচ্ছে। একটা হচ্ছে আমার, ধরা যাক কোনো একটা ইন্টিজার নাম্বার তো আছে, তো সেখানে আমার হয়তো ডিজিট গুলো আলাদা করতে হবে, অথবা কোনো একটা পোর্শন আলাদা করতে হবে, সেটা হতে পারে ফার্স্ট থেকে অথবা লাস্টের পার্ট থেকে, মানে হতে পারে আমার 733 আলাদা করতে হবে অথবা 133 আলাদা করতে হবে, এই টাইপের আর কি কনসেপ্টটা বারবার ইউজ হয়, মানে এই কনসেপ্টটা ইউজ করে অনেক প্রবলেম থাকে। এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং, যেটা আমাদের ল্যাবে সম্ভবত পারফরমেন্স টেস্টের সময় দিতে পারে স্যার, কথা শুনে যেরকম মনে হয়। আর এটা সিটিতেও প্রচুর আসে, মানে এখানে যত প্রবলেম আছে খেয়াল করে দেখবি যে এখানে প্যাটার্ন প্রিন্টিং এর প্রবলেম গুলো অনেক, যেমন যেটা একটা, তারপরে যেটা একটা বা 15 নাম্বার পেজ যেটা দেখলাম তিনটা ছিল এখানে এরকম। তো প্রথমটা নিয়ে আগে বলি, যে যখনই আমার একটা ইন্টিজারের ভ্যালু থেকে ডিজিট আলাদা করতে হবে, আমার মূলত একটা কাজই করতে হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা, তো যখনই হচ্ছে আমার ডিজিট আলাদা করতে হবে, আমার বেসিক্যালি একটা কনসেপ্ট ইউজ করতে হবে, যে আমি যখন কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ দিচ্ছি, তখন আমার ভাগ শেষ হচ্ছে একদম লাস্ট ডিজিটটা কি ছিল, ওই নাম্বার মানে অরিজিনাল নাম্বারটা লাস্ট ডিজিট কি ছিল সেটা পাওয়া যাবে হচ্ছে 10 দিয়ে ভাগ করার পর ভাগ শেষে। আর আমি যদি ইন্টিজার ডিভিশন করি, আমার যে রেজাল্টটা পাওয়া যাবে আর কি ভাগ করার পর, ওইটা হবে হচ্ছে আমার লাস্ট ডিজিটটা বাদ দিলে যেটুকু বাকি থাকে সেটা। ফর এক্সাম্পল, আমার যদি একটা ইন্টিজার এরকম থাকতো যে 1 2 3 4 5, তো আমি এটাকে 10 দিয়ে ভাগ দেওয়ার পর আমার ইন্টিজার ডিভিশনের রেজাল্ট হবে হচ্ছে 1 2 3 4। আর আমি যদি ভাগশেষটা নিই সেটা হবে হচ্ছে 5, মানে লাস্ট ডিজিট যেটা। তো এই কনসেপ্টটা ইউজ করে আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি সংখ্যার একদম লাস্ট থেকে একটা পোর্শন সিলেক্ট করতে পারি, আবার আমি সংখ্যার ফার্স্টের দিক থেকে একটা পোর্শন সিলেক্ট করতে পারি। এখন কোনটা করবো সেটা ডিপেন্ড করে আমার দরকার। আমি ফর এক্সাম্পল, আমি যদি এখন মানে এখন একদম বেসিক কাজটা করতে চাই, যে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আলাদা করব, তাহলে আমার কোডটা এরকম হতে পারে যে, আচ্ছা, কোপাইলট তো সব লিখে দিয়েছে। আমি আহ তোরা কেউ কোপাইলট ইউজ করিস না, কারণ কোপাইলট ইউজ করলে হচ্ছে অভ্যাস খারাপ হয়ে যাবে, পরে শিখতে পারবি না। কোপাইলট বেসড ভাই, খালি ট্যাপ চাপ দিলে সব লেখা হয়ে যায়। হ্যাঁ, তারপর নিজে আর কখনো লিখতে পারবি না, জাস্ট কোপাইলট দিয়ে লিখতে হবে। মানে অন্তত এই বেসিক যখন শিখবি তখন কোপাইলট ইউজ করিস না বা কোনো এআই টুলস ইউজ করিস না, এখন নিজে নিজে কর। আচ্ছা, তো আমি এখন চাচ্ছি হচ্ছে একদম লাস্ট ডিজিটটা নিতে, তো আমার লাস্ট ডিজিটটা হবে হচ্ছে আমার অরিজিনাল সংখ্যা, অর্থাৎ এ কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তার ভাগশেষ, অর্থাৎ এ মডিউলাস 10। তো এটা আমার ডিজিট গেল। এখন একটা ডিজিট যখন আমি আলাদা করে ফেলেছি, 5 যখন আমার আলাদা করা হয়ে গেছে, 5 নিয়ে তো এখন আমার মাথায় ব্যথা নাই, আমি এখন চাচ্ছি হচ্ছে পরের ডিজিটটা আলাদা করতে। তো তাহলে হচ্ছে আমি যেহেতু 10 দিয়ে ভাগ করলে লাস্ট ডিজিটটা পেতে পারি, আমার এখন যেটা করা দরকার সেটা হচ্ছে এই অরিজিনাল ইন্টিজার থেকে 5টাকে বাদ দিয়ে দেওয়া, যাতে আমার 1 2 3 4 মানে 4 লাস্ট ডিজিট হয়ে যায়। সেটা করার জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে ইন্টিজার ডিভিশন করতে পারি। আমার এ ইতিমধ্যে একটা ভ্যালু দেওয়া আছে,
তো আমার এর যে ভ্যালুটা সেটাকে আমি এর কে 10 দিয়ে ভাগ দেওয়ার পর যে ভ্যালুটা আসতো আমি জাস্ট সেটাকে সিলেক্ট করি এরকম। তো এটা করলে আমার কি হচ্ছে, আমার 1 2 3 4 5 এর 5 টা চলে যাচ্ছে আর 1 2 3 4 থেকে যাচ্ছে। তাহলে আমি যখন এই লুপের পরের ইটারেশনে আসবো তখন হচ্ছে আমার লাস্ট ডিজিটটা হবে 4। 4 আসার পর আমি আবার এটাকে ইন্টিজার ডিভিশন করব। লাস্ট ডিজিটটা চলে যাবে, হয়ে যাবে হচ্ছে 1 2 3। তো পরের ইটারেশনে এসে তখন আমার আবার 3 টা এক্সট্রাক্ট হবে। এইভাবে আমি একটা একটা করে নাম্বার এক্সট্রাকশন করে যেতে পারি। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এটা আশা করি আর কি মোটামুটি সবাই জানিস। আচ্ছা, তো এখানে যেটা হলো সেটা হচ্ছে আমার লাস্টের থেকে আমি একটা করে ইন্টিজার আলাদা করলাম। তো পরবর্তীতে অনেক সময় লাগতে পারে যে আমি লাস্টের দিক থেকে না, আমি একদম প্রথম দিক থেকে ইন্টিজার গুলো আলাদা করব। তো এইটা আমি এখন করে দিচ্ছি না। এইটা তোরা ট্রাই করবি, ট্রাই করার পর দেখি যে কার সলিউশন কতটুকু ভালো হয়। এখন ট্রাই না করলেও হবে। মিটিং এর পর তার গ্রুপে জাস্ট তোর সলিউশনটা শেয়ার করলি। তো তারপর আমরা কম্পেয়ার করতে পারবো যে কারটা কিরকম। প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে যখন ইন্টিজার গুলো আলাদা করছি তখন আমি লাস্টের দিক থেকে করছি, অর্থাৎ 1 2 3 4 5। এখানে আমার এক্সট্রাকশনটা হচ্ছে 5 4 3 2 1 এভাবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার এক্সট্রাকশনটা হোক সামনের দিক থেকে, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে একটা একটা করে হোক। তো এটা তোরা ট্রাই করবি সলভ করার। আচ্ছা, এখানে আমি হচ্ছে ডিজিটটা প্রিন্ট করলাম। আমি চাইলে আরেকটা কাজ যেটা করতে পারতাম সেটা হচ্ছে ডিজিটটা প্রিন্ট না করে আমি সাফিক্সের পার্টটুকু প্রিন্ট করতে পারতাম। অর্থাৎ আমি যদি এখন ইন্টিজার ডিভিশনের পরের এ ভ্যালুটা রিটার্ন করি, প্রিন্ট করি, তাহলে দেখ কি হয়। তাহলে হচ্ছে আমার এই অরিজিনাল যে ইন্টিজার ছিল তার সামনের পার্ট গুলো আমি আহ আলাদা করছি ধীরে ধীরে। তো এই কনসেপ্টটা হচ্ছে কিছু কিছু প্রবলেমে ইউজ করে। এটার সিমিলার একটা কনসেপ্ট হচ্ছে ইউজ করেছিল সুপার প্রাইমের একটা প্রবলেম। এই যে এখানে এখানে হচ্ছে আমার বলছে যে একটা নাম্বার দেওয়া থাকবে, তারপর আমার আহ, এই পুরো নাম্বারটা প্রাইম কিনা। যদি প্রাইম হয় তাহলে আমি চেক করবো 7 3 3 এটা প্রাইম কিনা। যদি প্রাইম হয় তারপর আমি চেক করবো 7 3 প্রাইম কিনা। মানে আহ, সামনের দিক থেকে হচ্ছে আমি একটা একটা ছোট ছোট পার্ট নিচ্ছি বা একটা একটা সাফিক্স নিচ্ছি আর চেক করছি এটা প্রাইম কিনা। তো ওই কাজটা করার জন্য তখন হচ্ছে আমি আহ, এরকম কনসেপ্ট ইউজ করতে পারি যে প্রথমে 1 2 3 4 চেক করলাম, তারপরে 1 2 3 চেক করলাম, তারপর 1 2 চেক করলাম, তারপর 1। লাস্টটা লাগবে না, লাস্টের জিরোটা লাগবে না। তো এটা জাস্ট একটা সিম্পল কন্ডিশন চেক করলে হবে। আবার আমি যদি এখন চাই যে আমি আহ, আচ্ছা না, ওটা তো তুলে দিলাম করতে। তো এটা হচ্ছে একটা রিকারিং কনসেপ্ট যেটা অনেক প্রবলেমে ইউজ হয়েছে। এরপর আমি প্যাটার্ন প্রিন্টিং এর দিকে যাচ্ছি। প্যাটার্ন প্রিন্টিং এর জন্য আমি যখন ক্লাস শুরু হয় নাই তার আগে হচ্ছে মোটামুটি ইন জেনারেল দুইটা অ্যাপ্রোচ দেখিয়েছিল যে যে কোনো প্যাটার্ন প্রিন্টিং এর জন্য সলভ করতে আমি মোটামুটি এরকম দুইটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি। তো আমি সেটাই হচ্ছে আবার দেখা, কোনো একটা এক্সাম্পল নেই। আচ্ছা, আমি যে একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে স্যার আমাদের ল্যাবে A1 এর ল্যাবে দেখিয়েছিলেন। তো আমি ওইটাকে আর কি ইউজ করছি এক্সাম্পল হিসেবে। আমার সেটা একটা স্টার দেওয়া থাকলো, তারপর দুইটা, তারপর তিনটা।
বুঝছো না কাইন্ড অফ। পিরামিড। আচ্ছা, তো ধর যে এরকম একটা পিরামিডের প্রবলেম দিল, মানে পিরামিডে আমি এখন জাস্ট স্টার্ট দিলাম, এখানে নাম্বার থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, যেভাবে থাকতে পারে। তো এইখানে হচ্ছে আমার সলভ করার সময় মোটামুটি এরকম, মানে আমি দুইটা অ্যাপ্রোচেস প্রপোজ করছি। ফার্স্টটা হচ্ছে যে কোনো প্যাটার্ন সলভ করার ক্ষেত্রে প্রথমে যেটা দেখবি সেটা হচ্ছে অবজার্ভ করবি, মানে প্যাটার্নটা বোঝার চেষ্টা করবি যে কি হচ্ছে। এখানে যেমন আমি যদি ফার্স্ট রোটার দিকে খেয়াল করি, এটা তো আমার ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, চারটা রো আছে এখানে। তো ফার্স্ট রোতে হচ্ছে আমার প্রথম পজিশনটা একটা স্পেস বা ব্ল্যাঙ্ক, তারপর আরেকটা স্পেস আছে, আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, তারপরে আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস, মোট তিনটা স্পেস আছে। তারপর আমি প্রথম এলিমেন্টটা পাচ্ছি বা প্রথম স্টারটা পাচ্ছি। এর পরে গিয়ে আমার ঠিক আহ আবারও তিনটা স্পেস আছে আর কি। মানে এখানে শুরুতে যে কটা স্পেস ছিল, আমার পরে ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস আছে। সেকেন্ড রোতে গিয়ে আমার স্পেসের কাউন্ট একটা কমে গেল, আমার দুই পাশে এখন দুইটা করে স্পেস আছে। থার্ড রোতে গিয়ে সেটা আরো কমে গেল, হলো হচ্ছে দুই পাশে একটা করে স্পেস। 4 নাম্বারে গিয়ে আমার কোনো স্পেস নাই, আমার জাস্ট যতগুলো স্টার, মানে যতগুলো স্পেস, যতগুলো কলাম আছে প্রত্যেকটাতে আমি স্টার ফিট করছি। তো এই কনসেপ্টটা ইউজ করা যেতে পারে। মানে আমি স্পেসটা কাউন্ট করলাম, আমার কতগুলো স্পেস আছে, এইটা হচ্ছে আমি ট্র্যাক করব। বাকি সব জায়গা হচ্ছে আমি স্টার দিয়ে ফিল আপ করে দিই। তাহলে এখন আমি যদি কতগুলো স্পেস আছে এইটা লাইক একটা প্যাটার্নে ফেলা ট্রাই করি। এটা হচ্ছে প্রথমটায় তিনটা, তারপরে দুইটা, তারপরে একটা, তারপরে জিরোটা। তাহলে আমার টোটাল রো কাউন্ট হচ্ছে 4। তার মানে আমার ফার্স্ট ক্ষেত্রে হচ্ছে 4 - 1টা স্পেস আছে, তারপরে 4 - 2টা স্পেস আছে, তারপরে 4 - 3টা স্পেস আছে, আর সবশেষে 4 - 4টা স্পেস আছে। তো এটা একটা প্যাটার্নে পড়ে যায়। আমাকে রো কাউন্টটা দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি প্রথমত আমার দুইটা লুপ থাকবে অবশ্যই। যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে যেটা 2 ডাইমেনশনাল প্যাটার্ন হয়, সেক্ষেত্রে আমার অবশ্যই দুটা লুপ লাগবে। একটা হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য, আর একটা প্রত্যেকটা রো এর ভিতরে প্রত্যেকটা কলামের জন্য। তো তাহলে আমার যেহেতু রো নাম্বারটা দেওয়া থাকবে, আমি যখন লুপ চালাবো তখন আমি প্রত্যেকটা রো এর আমি কত নাম্বার রোতে আছি সেটা আমার জানা থাকবে। তাহলে আমি ইজিলি এই প্যাটার্নটাও হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি। তো ধরা যাক আমার এখানে রো কাউন্ট দেওয়া থাকলো 4। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এনএসআই সি স্ট্যান্ডার্ড ইউজ করে, সেখানে হচ্ছে পডের ভিতরে ইনিশিয়ালাইজেশনটা করা যায় না, মানে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করা যায় না। সরি, ভেরিয়েবল ডিক্লারেশন করা যায় না। ডিক্লারেশন ইনিশিয়ালাইজেশন একসাথে করতে পারবি না। আহ, আমি আপাতত ওই স্ট্যান্ডার্ড ফলো করছি না। মানে আমি জাস্ট চেষ্টা করছি যে কনসেপ্টটা দেওয়ার, আর কিছুই না। এনএসএসি কে বা ইউজ করে, কে ইউজ করে না। শোন, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম আমরা চাইলে খাতায় ওই ডিক্লারেশন লিখতে পারবো, কোনো সমস্যা নেই স্যার বলছে। আর ল্যাবে ল্যাবেও কোনো সমস্যা নেই, ল্যাবে তো আমরা এনএসআই সি স্কিপ করার জন্য আমরা সি প্লাস প্লাস দিয়ে কম্পাইল করছি না, মানে সি প্লাস প্লাস এর দিয়ে করছি না ওই বিজাজে। তুই সি প্লাস প্লাস দিয়ে করতি, আমি তো এনএসএস ইউজ করতাম। না না স্যার, আমিও এনএসআই সি ইউজ করতাম, কিন্তু স্যার বলছিল সি প্লাস প্লাস ইউজ করতে। তাই, তাও তো ভালো, আমাদের এটা বলে নাই আবার। আমি সবসময় হচ্ছে এনএসএস দিয়ে করতাম। হ্যাঁ আমিও করতেছিলাম একই কাজ, কিন্তু পরে
স্যার বলছে সি প্লাস প্লাস ইউজ করতে। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি আর কি ওইটাই করছি, তাহলে তো সমস্যা থাকলো না। হুম। আচ্ছা, তো এটা হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রো এর জন্য আমি ফার্স্ট লুপটা লিখলাম। এখন প্রত্যেকটা লুপের ভিতরে আমার হচ্ছে আহ প্রত্যেকটা কলামের জন্য একটা লুপ লাগবে। তো আমি কন্ডিশন গুলো হচ্ছে অত মাথা ঘামাচ্ছি না আপাতত, জাস্ট একটা টেমপ্লেট দাঁড় করে তারপর হচ্ছে আমরা কন্ডিশনটা দেখবো। আচ্ছা, তো ফার্স্ট যেই লুপটা রান হচ্ছে, এখানে আপাতত কোনো কাহিনী নাই, আমরা 1 থেকে স্টার্ট করছি আর এন পর্যন্ত যাচ্ছি। এটা 0 থেকে স্টার্ট করলে কোনো সমস্যা নাই, জাস্ট লজিকে সামান্য চেঞ্জ আসবে। তো আমার এক্ষেত্রে আমি প্রথমে হচ্ছে এই স্পেস গুলো প্রিন্ট করব। তারপর আমার কতগুলো স্টার প্রিন্ট করতে হবে, আমি সেই স্টার গুলো প্রিন্ট করব। তারপরের অংশ নিয়ে আমার আসলে মাথা ঘামানোর কোনো দরকার নাই, আমি এখান থেকে জাস্ট নেক্সট লাইনে চলে যেতে পারি। কারণ এর পরে স্টার কয়টা লাগবে এইটা আদৌ কোনো কিছু, মানে জিনিসটা হচ্ছে সিমেট্রিক। তো এইখানে আমার যে কটা স্পেস থাকবে, এখানে আমার সে কটা স্পেস থাকবে। এখানে আমার এর পরে কি কিছু প্রিন্ট করতে হচ্ছে এমনও না। আমি এখান থেকে জাস্ট এখানে চলে আসতে পারি, আর পরের স্পেস গুলো নিয়ে মাথা ঘামানো দরকার নেই। আচ্ছা, তো এখন আমি দেখলাম যে আমার প্রত্যেকটা রো এর জন্য স্পেস কাউন্টটাকে আমি এভাবে লিখতে পারি যে আমার টোটাল রো কাউন্ট, যেটা হচ্ছে আমার এন দিয়ে প্রকাশ করছি, এন মাইনাস এটা হচ্ছে আমার কত নাম্বার রো সেটা ইন্ডিকেট করছে, তো জাস্ট এন মাইনাস আই। তো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলাম, যেটা আমি জে দিয়ে ইন্ডিকেট করছি, আর একটা আই থেকে শুরু করি আমি। আচ্ছা, এটাকে আমি আরেকটু ভেঙে লিখি তাহলে। ধরা যাক আমি এখন জাস্ট স্পেস গুলো প্রিন্ট করতে যাচ্ছি। তো যে ইকুয়ালস টু আমার 0, যে লেস দেন হচ্ছে এন মাইনাস আই, যে প্লাস প্লাস। তো এই পার্টিকুলার কোডটা কি করবে, এটা হচ্ছে আমার এন মাইনাস ওয়ান সংখ্যক স্পেস প্রিন্ট করবে, তারপর আর কিছু করবে না। তো এটা আমার স্পেস প্রিন্ট করলো, এখন আমার স্টার গুলো প্রিন্ট করা দরকার। তাহলে আমি এখন হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোতে কতগুলো স্টার আছে সেটা যদি একটা প্যাটার্নে ফেলা ট্রাই করি আগের মতো, তাহলে দেখা যাবে হচ্ছে প্রথমটায় আমার আছে 1, 1, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা 5, তারপরেরটা 7, এভাবে চলতে থাকবে। অর্থাৎ আমি হচ্ছে বিজোড় সংখ্যার একটা ধারা পাচ্ছি এখানে। আমার যততম রো আমার ঠিক তততম হচ্ছে বিজোড় সংখ্যা এখানে আসবে। তো আমি ওই কাজটাই করতে পারি। তাহলে আমি যেহেতু আম, কত নাম্বার রোতে আছে সেটা জানি। আচ্ছা, এখানে 7টাই ছিল। তো ধরা যাক আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই কোডটা বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আমার স্টার্স ভেরিয়েবলে কতগুলো স্টার ইন্ডিকেট করছে ততগুলো স্টার জাস্ট ইন্ডিকেট করবে, আর কিছু না। তারপর ধরা যাক আমি একটা নিউ লাইন অ্যাড করে দিই এখানে। তো এখন আমার স্টার্স ভেরিয়েবলটা শুরু হচ্ছে 1 থেকে। আমরা এরপর আহ, একটা বিজোড় সংখ্যার ধারা আনবো, অর্থাৎ 1 থেকে স্টার্ট করলে আমার 7 ঘন্টা পার হয়ে গেছে।
আমার পরের বিজোড় সংখ্যাটা হবে জাস্ট আগেরটার সাথে +2। তাহলে আমি যদি 1 থেকে স্টার্ট করি, আমার একবার রুট শেষ হওয়ার পর জিনিসটা যাবে হচ্ছে 3 তে, তারপর আবার পরের বার লুপ শেষ হওয়ার পর যাবে 5 এ, এরকম চলতে থাকে। তো এই যে আমার ইনপুট ছিল 4, আমার 4 ইনপুটের জন্য হচ্ছে আমার পিরামিড প্রিন্ট করে দেখিয়েছে। এখন কথা হচ্ছে এই যে আমি কোডটা লিখলাম, আমার লজিক খুব ভালো ছিল, আমি প্যাটার্ন বের করেছি, কিন্তু আলটিমেটলি আমার কোডটা খুব একটা এফিশিয়েন্ট হয়নি, মানে এই কোডটা খুব একটা আসলে ভালো হয় নাই। আমি এখানে 2টা ফর লুপ ইউজ করছি ফর এক্সাম্পল, যেটা আসলে কোনো দরকার ছিল না। তারপর আমার স্টার্স এর জন্য আমি একটা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, যেটা আসলে কোনো দরকার ছিল না। কিন্তু এটাতে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমি একদম মানে লজিকটা হচ্ছে ইমপ্লিমেন্ট করলাম। তো এইটা ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমাকে কয়েকজনই একই সেম কথা বলেছে যে তোর যখন লেখা স্টার্ট করবি তখন তুই এটা বুঝতে পারছিস যে জিনিসটা কিভাবে হবে, কিন্তু সেটা কোডে লিখতে পারছিস না। তো সেক্ষেত্রে যেটা করবি সেটা হচ্ছে আহ, তোর মাথায় যেটা লজিক যেটা আসছে ওইটাকে জাস্ট একটা ড্রাফট হিসেবে লিখবি, মানে কোডের সিনট্যাক্স হচ্ছে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কিনা, বা আমার ফর লুপটা আমি কন্ডিশন গুলো ঠিক মতো দিলাম কিনা, সেসব কিছু লাগবে না, তুই জাস্ট একটা ড্রাফট লিখবি। তারপর হয় যদি ড্রাফট না লিখতে পারিস জাস্ট কমেন্ট করে রাখবি, কমেন্ট লিখে রাখবি যে আমি এখানে আহ, এই কাজটা করতে চাই, এরকম টু ডু দিক লিখে রাখবি। তারপর এসে মানে তুই যেই কন্ডিশন গুলো বাদ রেখে গিয়েছি বা যেই ভেরিয়েবল ডিক্লারেশন গুলো করা হয় নাই, যে টু ডু কাজগুলো রয়ে গিয়েছিল, সেগুলো তারপরে সে ইমপ্লিমেন্ট করবি। মানে ব্যাপারটা এমন না যে আমার জাস্ট ওয়ান শট করে ফেলতে হবে, এটা একটা ইটারেটিভ প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ একটু একটু করে যদি করি কোনো সমস্যা নেই। এইটাই হচ্ছে মডুলার প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। বা পরবর্তী যখন আরো ফাংশন শিখবি তখন তখন ব্যাপারটা হচ্ছে ফাংশনের পার্সপেক্টিভ থেকে আরো ব্যাখ্যা করা যায়। কিন্তু আমি এই যে এত ভেঙে ভেঙে করলাম এইটাই বোঝাতে যে একবারে ওয়ান শট করার কোনো দরকার নেই, জিনিসটা ভেঙে ভেঙে করাটা ইজ কমপ্লিটলি ফাইন। আচ্ছা, এইটাকে আরো এফিশিয়েন্ট করা যায়, অনেকভাবে করা যায়। এও হচ্ছে তোদের আইডিয়া বল যে আমি টাকাটা কিভাবে এফিশিয়েন্ট করতে পারি। আচ্ছা আবার ওই যে স্টার আলাদা করছস না ডিক্লেয়ার, ওইটা তো একটা কন্ডিশন দিয়ে একবারেই করে দেওয়া যায়। এই যে এই পার্টটুকু তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল, এটা কিভাবে করতে পারি বল। ওই যে মনে কর তুই ওই স্টার্স এর জায়গায় জাস্ট মানে আমাদের 1 3 5 7 এরকম আসতেছে না, তো হ্যাঁ, হ্যাঁ, প্রথমটার জন্য আই সমান হচ্ছে 1, দ্বিতীয়টার জন্য হ্যাঁ। 2, তো 2 × i - 1 যদি কি দিস তাহলে কন্ডিশন কাজ করে। টু ইন্টু আই, তারপর -1। 2 × i-, আচ্ছা, হ্যাঁ, 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 এক্স্যাক্টলি, এটা একটা ভালো উপায়। এটা আসলে হচ্ছে মানে এটা ধরা হচ্ছে আমার এই প্যাটার্নের জন্য আমি সিম্পলি ওইটা লিখছি। এইটাকে জাস্ট একবারে করার জন্য আমি কাইন্ড অফ একটা ফর্মুলাতে ফেলতে পারি। তারপর হচ্ছে এরকম যে আমার প্রথমে আমি যতগুলো স্পেস লাগছে এটা তো ডিফাইন করে ফেলেছি, যে আমার 0 থেকে স্টার্ট হয়ে n-i পর্যন্ত হচ্ছে আমার স্পেস থাকবে। এখন তাহলে আমি এটা বলতে পারি যে ধরা যাক আমার ইন্ডেক্স হচ্ছে জিরো বেসড, মানে জিরো বেসড ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং তো সাধারণত আমরা ইউজ করি। ধরা যাক এটা হচ্ছে আমার 0 নাম্বার পজিশন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, হচ্ছে 3। তো এখানে আমার স্পেস গুলো খেয়াল করা আছে হচ্ছে 0 থেকে n-i এর আগ পর্যন্ত। অর্থাৎ আমার n-i ফার্স্ট রো এর জন্য কি হবে, ফার্স্ট রো এর জন্য n হচ্ছে আমার 4,
আই হচ্ছে গিয়ে এখানে ওয়ান নিয়েছে আমরা, ঠিক আছে, ওয়ানই থাকুক। তাহলে ফার্স্ট রো এর জন্য আমার এন মাইনাস আই এর ভ্যালু হচ্ছে থ্রি। থ্রি। তো খেয়াল করে দেখ যে আমার স্পেসটা শেষ হচ্ছে থ্রি এর ঠিক আগ পজিশনটা, মানে জিরো থেকে টু পর্যন্ত আমরা স্পেস প্রিন্ট করছি। এটা ইতিমধ্যে এখানে দেওয়া আছে যে যে লেস দ্যান এন মাইনাস আই, এই পজিশন পর্যন্ত হচ্ছে আমাদের স্পেস আছে। তাহলে স্টার আছে কোন পর্যন্ত? স্টার অফকোর্স স্টার্ট হচ্ছে আমার এন মাইনাস আই থেকে। এন মাইনাস আই থেকে হচ্ছে আমার স্টার গুলো স্টার্ট হচ্ছে। এরপর কত নাম্বার পজিশন পর্যন্ত স্টার গুলো থাকবে এইটা বের করতে হলে আমি জাস্ট যেটা করতে পারি যে আমার স্টারের কাউন্টটা আমি এখানে যোগ করতে পারি, যেটা যে সঠিক বলি। তো স্টারের কাউন্টটা কি? আমার যখন আহ, মানে বিজোড় সংখ্যার ধারা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার জোড় সংখ্যা, আমি যদি এটার সাথে প্লাস ওয়ান করি তাহলে হচ্ছে আমি একটা বিজোড় সংখ্যা পাবো। তো যখন আমার এন এর মান জিরো, আমি হচ্ছে ফার্স্ট বিজোড় সংখ্যাটা পাচ্ছি ওয়ান। যখন এন এর মান আমার ওয়ান, তখন আমি সেকেন্ড বিজোড় সংখ্যা পাচ্ছি থ্রি, অ্যান্ড সো ওয়ান সো ওয়ান। এই পার্টিকুলার কেসে হচ্ছে টু এন প্লাস ওয়ান এর চেয়ে টু এন মাইনাস ওয়ান ইউজ করাটা বেটার। কারণ আমি আই এর মান স্টার্ট করছি ওয়ান থেকে, মানে আমি ফার্স্ট রোটাকে জিরো বলছি না, ফার্স্ট রোটাকে আমি ওয়ান বলছি। তো সেক্ষেত্রে আমি যদি ফার্স্ট রো এর জন্য এই ফর্মুলাতে এন এর মান বসাই, টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে আমার আসে ওয়ান, ফার্স্ট বিজোড় সংখ্যা। এভাবে সেকেন্ড রো এর জন্য যদি আমি এখানে ইনপুট দেই তাহলে আমরা আসবে থ্রি, ফাইভ এন্ড সো অন। তো তাহলে আমি এখন এটা বলতে পারি যে আমার এন মাইনাস আই থেকে স্টারের কাউন্ট শুরু হবে, তারপর আমার টু এন মাইনাস আইটা স্টার থাকবে। তো এটাকে আমি যদি এভালুয়েট করি, আমার আসে হচ্ছে এন প্লাস টু এন, থ্রি এন, সরি কি করলাম এটা, কনফিউজিং হয়ে গেছে, আই হবে। আই কারণ হচ্ছে আমি যেহেতু প্রত্যেকটা রো এর জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তো এখানে আমার রো কাউন্টটা আসবে, আই আসবে। তো এন এন এর মতো থাকবে এখানে। তারপরে মাইনাস আই প্লাস টু আই হচ্ছে প্লাস আই, আর শেষে মাইনাস ওয়ান। এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে হচ্ছে আমার স্টারের পজিশনটা কোথায় গিয়ে শেষ হবে। তো ফর এক্সাম্পল আমি যদি টু এর জন্য মানে দুই নাম্বার রো এর জন্য এখন কনসিডার করি, আমার টু নাম্বার রো এর জন্য স্টার স্টার্ট হচ্ছে আহ, দুই নাম্বার পজিশন থেকে, যেটা হচ্ছে আমার এন মাইনাস আই বা এন এর মান ফোর দেওয়া আছে, মাইনাস